আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন হচ্ছে বাংলাদেশে 12 ফেব্রুয়ারি। এই নির্বাচনে শেষ মুহূর্তে ভারতকে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ করা হয়েছিল। ভারত রেসপন্স করে নাই, মানে হচ্ছে এখন আর পর্যবেক্ষক আসার কোনো সুযোগ নেই ভারতের এত অল্প সময়ের ভেতরে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রিয়জন মানুষ সাংবাদিক গৌতম রায়ের সঙ্গে। গৌতম দা, আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। ধন্যবাদ, শুভেচ্ছা তোমার দর্শকদের। এই পর্যবেক্ষক না পাঠানোটা কি ইঙ্গিত করে? না, প্রথম কথা হচ্ছে যে যখন আমরা দেখলাম বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে 16টি দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছেন, তার মধ্যে অবশ্য যুক্তরাষ্ট্রের নাম নেই। আর তাছাড়া যুক্তরাজ্যকে না পাঠানো চলে, কারণ তাদের রাষ্ট্রদূতরাই পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন ওখানে। রোজ প্রত্যেকটা দলের সঙ্গে দেখা করছেন, প্রত্যেকটা দল যাচ্ছেন, প্রধান বিচারপতিকে যাচ্ছেন, তিনি ভবিষ্যতে কেয়ারটেকার হবেন কিনা সব আলোচনা চলছে। ফলে তাদের তো পর্যটক পাঠানোর কোনো প্রয়োজন নেই। পাঠাচ্ছেন রাশিয়া সহ আর কিছু মুসলিম কান্ট্রি আছেন, তারা তাদের একটা অনেকদিন পর একটা মুসলিম প্রধান রাষ্ট্র হতে চলেছে বাংলাদেশ, এমন একটা সম্ভাবনা নিয়ে তারা আন্তর্জাতিক প্যান ইসলামিক মুভমেন্ট করতে চান। তাদের খুব সুবিধা হচ্ছে, সেসব ভেবে টেবে তারা হয়তো আসছেন তার জ্ঞাতি ভাইদের দেখতে, দেখাশোনা করতে আর কি। তার মধ্যে অনেকে আছেন জেল থেকে ছাড়া পেয়েছেন তাদের জ্ঞাতি ভাই, অনেকে আছেন লস্করে তৈবা, অনেকে শুনেছি পাকিস্তান থেকে করাচি বিমানবন্দর থেকে আসছেন, সেই যাত্রী তালিকা আমাদের গোয়েন্দারা ভেরিফাই করে দেখছে। অনেকে আছেন ভুয়া পরিচয় এসছেন, যার প্রকৃত তার নাম অন্য, জাল পাসপোর্ট এসছে। তো সেসব ঘটনা ঘটছে, খুব ইন্টারেস্টিং। বাংলাদেশে একটা বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে, অবাধ জঙ্গি, অনেকটা অভয়ারণ্য তৈরি করা হয় না বাঘ সিংহ হাতি রাখার জন্য, কিংবা চিড়িয়াখানা দেখার জন্য। তো চিড়িয়াখানা দেখতে অনেকে আসছেন, কারণ এটা ঠিক অভয়ারণ্য হয়নি, চিড়িয়াখানাই হয়েছে। সাজিয়ে গুছিয়ে খাঁচার বাইরে খোলা মাঠে সব জন্তু জানোয়ারদের ফেলে রাখা হয়েছে। ফলে এগুলো দেখার জন্য তো ভারতকে যাওয়ার প্রয়োজন নেই। ভারতে দূর থেকেই দেখতে পাচ্ছেন ভারতের গোয়েন্দারা আছেন, তারা লক্ষ্য করছে, তারা ভালো পর্যবেক্ষণ করছে নির্বাচন। আর কিছু হয়তো তারা প্রলোভিত করছেন কিছু সাংবাদিককে, যেসব সাংবাদিকদের আমি দুর্ভাগ্যজনক আমি বলবো, তারা মানে আসল প্রশ্ন কেউ করেন না, তাদের অদ্ভুত একটা প্রশ্ন করেন এবং একতরফা তারা সব বক্তব্য রেখে যান এবং সেটাকে তারা এক্সক্লুসিভ ইন্টারাকশন বলে চালাতে থাকেন আর কি। তো এখন এগুলো আমি বলবো যে কিছু কিছু ভারতীয় সাংবাদিক করছেন, যেমন ভারতীয় সাংবাদিকরা অনেকেই, বাংলাদেশের অনেকেও, তারা জানেন না যে মানে সবাই তিনি শুরু করলে যে নির্বাচন, যেমন একটা নির্বাচন প্রতিটি দেশে হয় তেমন বোধহয় নির্বাচন, আদতে তা তো নয়। নির্বাচনের একটি বড় অংশ হচ্ছে গণভোট, সেটি প্রধান নির্বাচন। এবং প্রায়, আমি যদি ভুল না করে থাকি, প্রায় 17 বছর কি 18 বছর পরে বাংলাদেশে আবার গণভোট হতে চলেছে। সেই গণভোটের বিষয়বস্তুটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করছেন না। তো উত্তর পাচ্ছেন যে গণভোটটা হলে নাকি, হ্যাঁ ভোটটা হলে বাংলাদেশের নাকি পরিস্থিতি বদলে যাবে, ফ্যাসিবাদী সরকার কোনোদিনই তৈরি হবে না। কিন্তু গণভোটটা যে কেউ পড়ে রেখেছেন 38টা ধারা কি, আমি বলছি যেসব ভারতীয় সাংবাদিক সফর করছেন ঢাকা, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তারা কি পড়ে রেখেছেন? ওই ব্যালটে নাকি 4টে ধারা লেখা আছে, ব্যালটে 38টা ধারা দেওয়া নেই। রেভার সোহান চৌধুরীর মতো বিদগ্ধ একজন অর্থনীতিবিদ, যিনি স্বয়ং একটা সময় ইউনুসকে চেয়েছিলেন ইউনুস দায়িত্বে আসুন, সেই 1/11 সময়কার ঘটনা, তিনি পর্যন্ত প্রশ্ন করছেন যে আমি তো জানি না বাকি 38টা ধারা কি। 38টা ধারার মধ্যে আমরা মোটামুটি যেটা বুঝেছি, গোটা ব্যবস্থাটার একটা কল্যাণে বদলে দেওয়া যাবে, বদলে দেওয়া হবে, এবং সেই ধরনের সংসদীয় গণতন্ত্র পথে যেটা বাংলাদেশ চলছিল সেটা থাকবে না, কারণ রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে, লোকসভা যেটা নিম্ন কক্ষ তার হাতে সম্পূর্ণ ক্ষমতা থাকবে না, এবং উচ্চ কক্ষের ক্ষমতাই হবে, এবং সেখানে সমানুপাতিক হারে সেখানে সংসদ সদস্য থাকবেন, এবং রাষ্ট্রপতি কিন্তু মূল সাংবিধানিক পদগুলোতে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, প্রধানমন্ত্রী নন। কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা কিন্তু খর্ব করা হচ্ছে। এই প্রশ্নগুলো আমার সঙ্গে যদি আমার সুযোগ হতো, আমি তোমাদের মাধ্যমে প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছি অন্য বাংলাদেশের সাংবাদিক, ভারতীয় সাংবাদিকদের উদ্দেশ্য, দয়া করে এই প্রশ্নগুলোর উত্তর নিন। সেই প্রশ্নগুলো কি উত্তর, কি তার জবাব? এটা কি রাষ্ট্রপতির ক্ষমতা কেন বাড়ানো হচ্ছে, কি জন্য বাড়ানো হচ্ছে? রাষ্ট্রপতির ধাঁচের শাসন ব্যবস্থা প্রবর্তিত চান, কেন সাংবিধানিক পদে সমস্ত রাষ্ট্রপতি নিয়োগ করবেন, কেন নির্বাচিত প্রধানমন্ত্রী নিয়োগ করবেন না? তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কিন্তু ছোট জগন্নাথ, দুটো প্রধান, জগন্নাথ যদি বলতে না পারেন তাহলে আমি হচ্ছে দু হাত কাটা ভারতের একজন ভগবান আছেন, তার নাম জগন্নাথ, তাকে বলা হয় ছোট জগন্নাথ, মানে তার হাত দুটো নাই। তো এরকম একটা প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের ভবিষ্যৎ। আমি জানি না তারেক রহমান হবেন না শফিউর রহমান হবেন, তো শফিউর রহমান হলে কোনো অসুবিধা নেই, তিনি ইউনুসের সঙ্গে একই একই
কেউ জানে না যে মানে অদ্ভুত প্রচার নেই। আমি প্রথম আলো পড়ে জেনেছি, প্রথম আলোকে ধন্যবাদ, প্রথম আলো পড়ে জেনেছি যে হ্যাঁ ভোট পাস হওয়ার পর এই সরকার 180 ওয়ার্কিং ডেজ এর মধ্যে বাকি প্রস্তাবগুলো রূপায়ণ করবে। আচ্ছা, বাংলাদেশে কিন্তু 3 মাস ছুটি, মানে ব্যাপারটা দাঁড়ালো 6+3=9 মাস, অর্থাৎ 9 মাস ইউনুস আছেন। ভোটের পর দিনই প্রধানমন্ত্রী হচ্ছে না। এই প্রশ্নটা তো আমি উত্তর চাইছি। না ভারতীয়, না বাংলাদেশি, না বিদেশি, যারা সব গণতন্ত্র নিয়ে সোচ্চার, না গার্ডিয়ান, না আল জাজিরা, কেউ এই প্রশ্নগুলোর কোনো জবাব মানে করছেন, প্রশ্নটাই তো করছেন না। প্রশ্নটা একটা গজবাধা রেটরিকের মতো হয়ে গেছে। শেখ হাসিনার সময় অত্যাচার হয়েছে, গণতন্ত্র ছিল না, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এখন এগুলো হলে হবে না, এখন সব স্বাধীন হয়ে যাবে, সমস্ত সাংবাদিকদের জেলে ভরে মুক্ত স্বাধীনতা থাকবে, সাংবাদিকরা জেলে থাকবেন কিন্তু সেখানে সমস্ত বাক স্বাধীনতা থাকবে। এরকম একটা বিচিত্র ধরনের, সেই জন্য চিড়িয়াখানা শব্দটা ব্যবহার করেছিলাম, অভয়ারণ্য বলি। চিড়িয়াখানা এটা, জন্তু জানোয়াররা যেখানে খোলামেলা ঘুরে বেড়ায়, মানে সেই ধরনের আর কি। তো এখন এই ধরনের ব্যবস্থা নিয়ে এখন তুমি যে মূল শুরু করেছিলে, দুঃখজনক খুবই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম দল এখানে নেই, তাহলে কি করবে? আমি জানি শেখ হাসিনা নির্বাচনের আগে একটা গুরুত্বপূর্ণ সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসছেন, এবং সেই বৈঠকে নিশ্চয়ই তিনি কোনো একটা তো প্রচার তারা করছেনই যে নৌকা নয় তো ভোট নয়। এবং এবং আমি প্রথম দেখলাম যে বেশ কিছু মানে যেভাবে জুলাই, তথাকথিত জুলাই বিপ্লবের সময় যে ধরনের প্রচুর জনপ্রিয় লোকপ্রিয় সঙ্গীত তৈরি করা হয়েছিল, এবারেও সেরকম লোকপ্রিয় সঙ্গীত ভাইরাল হচ্ছে। তার মধ্যে অনেকগুলো ভাষা নিয়ে আপত্তি আছে অনেকে, ঠিক আছে, ভাষা তো হতেই পারে, আপত্তি থাকতেই পারে, কিন্তু কিছু কিছু শুদ্ধ ভাষায়, ভালো ভাষায়, কারণ এখন যে বাংলাদেশের পরিস্থিতি না, আপনি শুদ্ধ ভাষায় বললে কেউ কিছু বুঝবে না। আপনি চমৎকার স্ল্যাং ব্যবহার করবেন, 1 মিনিটে বুঝে যাবে, মানে বোঝাতে বেশি ব্যাখ্যা দিতে হবে না। আপনার আপত্তি থাকতে পারে, যখন গান গিয়েছিলেন যে দেশটা নাকি তোর বাপের নাকি, সেটা খুব শুদ্ধ ভাষা মনে হয়েছিল, খুব আনন্দ লেগেছিল। বঙ্গবন্ধুকে অপমান করে যে গানের লেখা হয়েছিল সেটা অপমান জানো, সেটা নাকি শুদ্ধ বাংলা ভাষা। আর এখন যেটা বলা হচ্ছে, এখন কাঁচা ভাষায় যদি বলা যায় অশ্লীল শব্দ ব্যবহার করছে, মহিলা মহিলা গায়ক, তরুণী গায়ক ব্যবহার করছেন। খারাপ সেটা, সেটার সঙ্গে কিন্তু পরিস্থিতিটাই এমন। আপনি তো সুফি গায়ক গান গাইলে, বাউল তো গান গাইলে তার উপর তো হামলা করবেন। আমি এখন অশ্লীল গান গাই না তো কি করবো, বাউল গাইবো? বাউল গাইলে আপনি আলাও করবেন নাকি না? লালন ফকিরের গান গাইতে গেলে আলাও করবেন, সেখানে তো ভাঙচুর করছে, লালনের উৎসব করতে দেন না, আর বড় বড় জ্ঞান দিচ্ছে। তার মধ্যে আবার কিছু কিছু আছে খুব সুবিধাবাদী সাংবাদিক, সুবিধাবাদী ব্যক্তি, তারা আবার ছিচি করে উঠছে। এসব খুব খারাপ কথা বলা হচ্ছে তাদের, খুব বাংলা ভাষার জন্য। তো বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন, সেই সময়টা কি করেছিলেন? যখন লালনকে আক্রমণ করা হচ্ছিল, যখন বাউল বাউল শিল্পীকে আক্রমণ করা হচ্ছিল, তাকে তো শারীরিক ভাবে আক্রমণ করা হয়েছে। এটা তো নয় মুখে অশ্রাব্য ভাষায় আক্রমণ করা হচ্ছে, সেটা শারীরিক ভাবে আক্রমণ করছে না কেউ। কিন্তু এর সঙ্গে এখন ভারত তো জবাব দিল না, এই যে কর্তৃপক্ষ যে পাঠাবে না, তো জবাবও দেয় না কিন্তু ভারত। আমি জানি না, সেটা বলতে পারবো না। কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে, আমি তোমাকে যেখান থেকে শুরু করেছিলাম এটা ফিরে যাই তোমার প্রশ্নে, সেটা হচ্ছে যে যখন তুমি যখন দেখলাম এই সংবাদটি প্রকাশিত হয়েছে, পরের দিন আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে সমস্ত দেশের নাম দেখলাম কিন্তু ওতে ভারতের নাম নেই, কেন, কারণ কি? তার পরের দিন দেখলাম খবর হলো যে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মানে আগে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা সেটা তো আমরা জানিনি, না পরের দিন জানলাম ভারতকে আনা হবে। তার মানে কি আমি জানি না, একদিন পরে কি পরে প্রথমে চিন্তা হয়েছিল ভারতকে আমন্ত্রণই জানানো হবে না, কিন্তু ভারতীয় সাংবাদিকরা তো যাচ্ছেন, অনেকেই যাচ্ছেন, তাদের অনেকেই অবশ্যই, আমি বলছি না যে তারা সকলে খুব ভালো রিপোর্ট করছেন এমন নয়, আমি তাদের রিপোর্টে মনে হয় না সঠিক বাংলাদেশের চিত্র পাওয়া যাচ্ছে। অথচ কিভাবে তাদের নিয়ে যাওয়া হচ্ছে আমি সেটাও জানি না, কে ফান্ডিং করছে তাও জানি না। কেউ কেউ গেছেন, আমি শুনেছি জামায়াতের ফান্ডিংও গেছেন। হতেই পারে, সব বয়সে সব দলের মধ্যেই, সব দেশের মধ্যেই তো মানে মানুষ থাকতেই পারে, শুধু বাংলাদেশের মধ্যেই কেন কিন্তু জবাবটা হয়তো দেয়নি। কিন্তু আমি একটা ভারতীয় সংবাদপত্রে পড়েছিলাম যে জিজ্ঞেস করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়কে, তারা বলছেন ব্যাপারটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। দ্বিতীয় সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের নির্বাচন কমিশন 5টি যে আসন্ন বিধানসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ, সেই নিয়ে তারা প্রবল ব্যস্ত। প্রবল ব্যস্ত মানে কি, একবার তুমি শুনতে পারো যে 24 ঘন্টার জায়গায় যদি 26 ঘন্টার দিন হতো তাহলে সুবিধা হতো। মানে তাদের ভোটার তালিকা সংশোধন করা, মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া, নতুন ব্যক্তির নাম জোড়ার,
এই যে একটা জটিল প্রক্রিয়া, তা নিয়ে প্রচুর বিতর্কও চলছে। এবং আজকে তুমি তো দেখেছো এ নিয়ে পশ্চিমবাংলায় এমন অসন্তোষ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে তিনি নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করতে নেমেছেন। একজন মুখ্যমন্ত্রীকে কখনো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করতে, মানে এমন কাণ্ড হয়েছে। সেখানেও বিচিত্র ঘটনা ঘটছে, মানে হিন্দি ভাষার কারণে আর কি। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যদি কেউ টেগল দেখে, তাহলে তাকে ইলেকশন কমিশন শোকজ করছে। ঠাকুর আর টেগর যে এক, কে বোঝাবে? বাংলাদেশে ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, তারা বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায় হন। বা কোনো মহিলা বিয়ে হয়ে গেলে তার পদবি বদলে যায়। সেগুলো নিয়ে এসব বিচিত্র কাণ্ড, সেগুলো শুনলাম আজকে, সেগুলো মতামত সব এই কাণ্ড, এই ব্যাপারটা নিয়ে ভীষণ ব্যস্ত। হয়তো সেই কারণেই চিঠিটা হয়তো পড়ে আছে, কিন্তু জানি না জবাব গেছে, কিন্তু জবাব নিশ্চয়ই একটা যাবে, হয়তো চলে গেছে। আমি খোঁজ নিইনি, খোঁজ নিলে সঠিক কথা বলতে পারবো। না, পর্যবেক্ষকদের নিরাপত্তার শঙ্কা ছিল ভারতীয় পর্যবেক্ষক। আমার তো মনে হয়, দেখুন, নিরাপত্তার ব্যাপারটা তো, যে কারণে ভারত, সকলেই বলেন ভারত একটা নো ফ্যামিলি পোস্টিং করে দিয়েছে, মানে কোনো ফ্যামিলি নিয়ে কেউ থাকবেন না। এখন ভারতের বহু আগে বহু পশ্চিমা দেশ কিন্তু তাদের ফ্যামিলি প্রত্যাহার করেছে, তারা ঘোষণা করে। আমি ভারতীয় হাই কমিশন থেকে, তারা আমার কাছেও প্রশ্ন রেখে জানতে চেয়েছিল যে আপনি কি একটু খোঁজ নিয়ে দেখবেন হঠাৎ ইউরোপিয়ান দেশগুলো কেন ফ্যামিলি প্রত্যাহার করে নিচ্ছে, তারা কি কোনো আশঙ্কা করছে? ভারত তো সেটা সব শেষে করলো, এবং সেই ভারতের আশঙ্কার কথাটা তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা অস্বীকার করলেন। কিন্তু তারপরের দিন দেখলাম যে জামায়াতে, সরি, তোমার আমেরিকান দূতাবাস, তারা আর কি একটা অ্যাডভাইসারি জারি করবে। এই প্রথম অ্যাডভাইসারিতে লেখা হলো যে জঙ্গি বা সন্ত্রাসবাদী হানা হতে পারে, এমনকি মন্দির, মসজিদ, গির্জায় আক্রমণ হতে পারে। ফলে প্রত্যেক মার্কিন নাগরিককে সতর্ক করা হচ্ছে। তো এখন সেটা তো, এবার তার জবাব কিন্তু তৌহিদ হোসেন দেননি। এবং তার সেটা কবে কবে করেছেন সেই অ্যাডভাইসারি? ঠিক 24 ঘন্টা আগে আমেরিকা দূতাবাসের সকল পদাধিকারী নিয়ে, মানে 1 নম্বর থেকে 5 নম্বর, সকলকে নিয়ে জামায়াতের আমিরের সঙ্গে দেখা করতে। যে নামগুলো ছাপা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে, এমনকি যেই প্রবীণ জামায়াতে ইসলামী করতেন, যিনি আমেরিকান দূতাবাসে পোস্টেড বহুদিন, হ্যাঁ, তার নাম অনেক জায়গায় বলেছি, আর নাম বলে তাকে বিখ্যাত করতে চাই না, যিনি জামায়াতের শিবিরের লোকেদের দূতাবাসে সব নিয়োগ দিতেন,